লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে পড়াবো তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ। আগের ক্লাসে আমরা তড়িৎ বিশ্লেষণ কি সেটা বিশদভাবে আলোচনা করেছি। এখন সেই তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কি কি আছে সেগুলো আলোচনা করব। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোলিসিস। প্রথমে আসি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুর নিষ্কাশন। তাহলে এটা একটা তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে ধাতুর নিষ্কাশন। এক্সট্রাকশন অফ মেটালস বাই ইলেকট্রোলিসিস, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারি। দেখা যাক কীরকমভাবে আমরা ধাতুকে নিষ্কাশন করতে পারি। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলিকে নিষ্কাশনের জন্যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। তাহলে যেগুলো উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু সেইগুলোকে আমরা নিষ্কাশনের সময় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ করব। উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু কোনগুলো? যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি। এই ধাতুগুলো হচ্ছে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু। এগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করতে পারি। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ইত্যাদি ধাতুগুলোকে নিষ্কাশনের জন্যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। এবার দেখব কেমন করে ধাতুকে নিষ্কাশন করা যায় তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগকে কাজে লাগিয়ে। তড়িৎ বিশ্লেষণের প্রয়োগকে কাজে লাগিয়ে কিভাবে আমরা ধাতুগুলোকে নিষ্কাশন করতে পারি সেটা আমরা দেখে নেব। অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন, এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করব আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি কাজে লাগিয়ে। গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত পাত্র ক্যাথোড হিসাবে এবং একাধিক গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু যখন নিষ্কাশন করব তখন যে পাত্রে আমরা এই তড়িৎ বিশ্লেষণটা করব সেটা হবে গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত পাত্র। এটা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। অর্থাৎ একটা ইস্পাতের তৈরি পাত্র, তাতে আছে গ্রাফাইটের আস্তরণ যুক্ত ইস্পাত নির্মিত পাত্র, এটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব এবং একাধিক গ্রাফাইট দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। তাহলে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত পাত্রকে ক্যাথোড হিসেবে ব্যবহার করব এবং একাধিক গ্রাফাইট দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। বক্সাইট Al2O3 2H2O, এটা বক্সাইটের সংকেত। বক্সাইট Al2O3 2H2O। এ থেকে অশুদ্ধি দূর করার পর এ থেকে যে অশুদ্ধিগুলো আছে সেগুলো প্রথমে দূর করব। তারপর যে বিশুদ্ধ অ্যালুমিনা পাবো, বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3, তাহলে Al2O3 2H2O এটার নাম হচ্ছে বক্সাইট। এটা থেকে আমরা প্রথমে অশুদ্ধিগুলোকে দূর করব। তারপর যে বিশুদ্ধ অ্যালুমিনা আমরা পাবো সেই বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3 এটাকে কি করা হবে? গলিত ক্রায়োলাইট কি? Na2AlF6, এটাকে বলছি ক্রায়োলাইট, গলিত ক্রায়োলাইট, অর্থাৎ এটা গলিত অবস্থায় থাকবে। Na2AlF6 গলিত ক্রায়োলাইট। ফ্লুওস্পার CaF2 ক্যালসিয়াম ফ্লুরাইড। তাহলে আমরা যে বিশুদ্ধ অ্যালুমিনা পেলাম তার সাথে কি মেশাবো? গলিত ক্রায়োলাইট Na2AlF6, এই গলিত ক্রায়োলাইট মেশাবো এবং ফ্লুওস্পার মেশাবো CaF2। এইগুলোকে বিশুদ্ধ অ্যালুমিনার সাথে এগুলোকে মেশাবো, মিশিয়ে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে। তাহলে টোটাল জিনিসটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। তাহলে অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করছি সেটা হচ্ছে বিশুদ্ধ অ্যালুমিনা।
তার সঙ্গে গলিত ক্রায়োলাইট Na2AlF6 এবং ফ্লুওস্পার CaF2 এইগুলোকে মিশিয়ে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। এবার দেখি ক্যাথোড এবং অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে। প্রথমে যে অ্যালুমিনা, আমি যে অ্যালুমিনাটা নিয়েছি Al2O3, দেখি এটা কিভাবে বিয়োজিত হচ্ছে। অ্যালুমিনার বিয়োজন Al2O3 এ থেকে তৈরি হবে 2Al3 প্লাস 3O2 মাইনাস। তাহলে অ্যালুমিনার বিয়োজনে Al2O3 বিয়োজনে 2Al3 প্লাস এবং 3O2 মাইনাস। তাহলে এখানে কটা ইলেকট্রন শর্টেজ আছে? এখানে নিশ্চয়ই 3টে, 3 দুগুণে 6টা, 6টা ইলেকট্রন এখানে শর্টেজ আছে, আর এখানে 3 দুগুণে 6টা ইলেকট্রন এক্সেস আছে। তাহলে অ্যালুমিনার বিয়োজনে আমরা এই অ্যালুমিনিয়ামের পজিটিভ আয়ন পেলাম এবং অক্সিজেনের নেগেটিভ আয়ন পেলাম। ক্যাথোডে কি বিক্রিয়া হয় আমরা একটু দেখে নিই। ক্যাথোডে যেহেতু এইটা ক্যাটায়ন 2Al3 এগুলো ক্যাটায়ন, সেই জন্যে এটা সরাসরি ক্যাথোডে চলে যাবে। এরা ক্যাথোডে পৌঁছে গেছে 2Al3। যেহেতু এর ইলেকট্রন সংখ্যা কম ছিল, ঘাটতি ছিল, তাই এ কী করবে, 3 দুগুণে 6টা যে ইলেকট্রন ঘাটতি ছিল সেই 6টা ইলেকট্রন ও ক্যাথোড থেকে সংগ্রহ করবে এবং তৈরি হয়ে যাবে 2Al, 2 অণু আমাদের অ্যালুমিনিয়াম। তাহলে 2Al, 2 অণু অ্যালুমিনিয়াম তৈরি হবে। অর্থাৎ এটা হলো একটা বিজারণ বিক্রিয়া, যেহেতু এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে। ইলেকট্রন গৃহীত হলে সেটা বিজারণ বিক্রিয়া হয়, আর ইলেকট্রন বর্জিত হলে সেটা জারণ বিক্রিয়া হয়। এরপরে অ্যানোডে বিক্রিয়া দেখা যাক। এইটা যেহেতু অ্যানায়ন 3O2 মাইনাস অ্যানায়ন, এটা সরাসরি চলে যাবে অ্যানোডে। এখানে ইলেকট্রন সংখ্যা আধিক্য ছিল, বেশি ছিল, 3 দুগুণে 6টা ইলেকট্রন বেশি ছিল। এই 6টা ইলেকট্রন ও অ্যানোডে বর্জন করবে। অ্যানোডে 6টা ইলেকট্রনকে বর্জন করে কী হয়ে যাবে, 3 পরমাণু অক্সিজেন তৈরি হয়ে যাবে। 3 পরমাণু অক্সিজেন তৈরি হয়ে যাবে। এই 3 পরমাণু অক্সিজেন আর একবার এই একই বিক্রিয়ার ফলে উৎপন্ন 3 পরমাণু অক্সিজেন 3O প্লাস 3O, এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়ে যাবে 3 অণু অক্সিজেন। আর একবার সংক্ষেপে বলে নেওয়া হোক, অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগের সাহায্যে কেমন করে করা হয় আমরা দেখে নেব। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করতে গেলে আমরা যে ক্যাথোড হিসেবে ব্যবহার করব সেটা কি হবে, গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত পাত্র, এটা হবে ক্যাথোড হিসাবে ব্যবহার করব এবং কয়েকটি গ্রাফাইট দণ্ডকে অ্যানোড হিসেবে ব্যবহার করব। এবার যে বক্সাইট আমাদের Al2O3 2H2, এ থেকে অশুদ্ধিগুলোকে দূর করব। তারপরে যে বিশুদ্ধ অ্যালুমিনা পাবো Al2O3, এই বিশুদ্ধ অ্যালুমিনার সাথে গলিত ক্রায়োলাইট Na2AlF6 এবং ফ্লুওস্পার CaF2 এগুলো মেশাবো, মিশিয়ে এটাকে টোটাল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হবে। এবার যখনই তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করা হবে, প্রথমে দেখা যাবে অ্যালুমিনিয়ার বিয়োজনে কি তৈরি হচ্ছে। অ্যালুমিনিয়ার বিয়োজনে তৈরি হচ্ছে Al2O3, এ থেকে 2Al3 প্লাস 3O2 মাইনাস, এই আয়নগুলো তৈরি হচ্ছে। এবার দুটো অ্যানোড এবং ক্যাথোডে বিক্রিয়া দেখে নিই। ক্যাথোডে এই ক্যাটায়নগুলো আসবে, 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 2Al হবে, এটা হবে বিজারণ। অ্যানোডে হবে এই অক্সিজেনটা, অ্যানায়নগুলো অ্যানোডে যাবে, এখানে 6টা ইলেকট্রন বর্জন করবে, করে 3 পরমাণু অক্সিজেন তৈরি হবে, এটা হবে জারণ। যেহেতু এখানে ইলেকট্রন গৃহীত হচ্ছে, এটা হয়েছে বিজারণ। এখানে যেহেতু ইলেকট্রন বর্জিত হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে জারণ। তাহলে এই যে 3 পরমাণু অক্সিজেন, আর একবার একই বিক্রিয়া করে 3 পরমাণু অক্সিজেন পাবো। সেই 3 পরমাণু অক্সিজেন প্লাস 3 পরমাণু অক্সিজেন জুড়ে আমাদের 3 অণু অক্সিজেন আমরা গ্যাস পেয়ে যাব। কপারের তড়িৎ বিশোধন, তাহলে আমরা যে কপার পাই সেই কপারটা যদি বিশুদ্ধ না হয়, সেইটাকে বিশুদ্ধ করার জন্যে তার থেকে যে সমস্ত অপদ্রব্য তার সাথে মিশ্রিত আছে সেগুলোকে আলাদা করার জন্যে আমরা কপারের তড়িৎ বিশোধন, ইলেকট্রো রিফাইনিং অফ কপার, এই পদ্ধতি প্রয়োগ করব, যেটা হবে একটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা কপারের তড়িৎ বিশোধন করব, ইলেকট্রো রিফাইনিং অফ কপার। এখানে
তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করা হবে লঘু সালফিউরিক অ্যাসিড H2SO4 10%। তাহলে এখানে আমরা যে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব, তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব 10% সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড এবং 15% কপার সালফেটের দ্রবণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা ব্যবহার করব লঘু সালফিউরিক অ্যাসিড এবং কপার সালফেটের দ্রবণ H2SO4 এবং CuSO4 এর একটা দ্রবণকে আমরা তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব। সীসার আস্তরণযুক্ত তড়িৎ বিশ্লেষণ পাত্র ব্যবহার করা হয়। এখানে যে পাত্রটা আমরা ব্যবহার করব সেটা হবে সীসার আস্তরণযুক্ত একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র আমরা নেব এই কপারের তড়িৎ বিশোধন করার জন্য। কপারের তড়িৎ বিশোধন করার জন্যে তড়িৎ বিশ্লেষণ রূপে লঘু সালফিউরিক অ্যাসিড এবং কপার সালফেটের দ্রবণ নেব, সীসার আস্তরণযুক্ত একটা তড়িৎ বিশ্লেষণ পাত্র নেব। এবার দেখি এই যে কপার সালফেট দ্রবণ, তাহলে এই কপার সালফেটটা কিভাবে বিয়োজিত হয়েছে প্রথমে দেখে নিই। কপার সালফেট বিয়োজিত হয়ে কপার 2+ হয়েছে প্লাস সালফেট 2-, কপার সালফেট বিয়োজিত হয়ে কপার 2+ ক্যাটায়ন তৈরি হয়েছে প্লাস সালফেট 2-, এটা হচ্ছে অ্যানায়ন। এবারে অ্যানোডে বিক্রিয়া আমরা দেখব। অ্যানোডে বিক্রিয়া কি হবে? অ্যানোডে আমার বিক্রিয়া যেটা হবে, অ্যানোড মানে অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে। এখানে দেখতে পাচ্ছি সালফেট আয়ন, এটা একটা অ্যানায়ন, তাহলে এই অ্যানায়নটা নিশ্চয়ই অ্যানোডের দিকে যাবে। কিন্তু এই যে সালফেট আয়ন, এর ইলেকট্রন বর্জনের প্রবণতার চেয়ে কপারের ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি। আবার বলি, যেহেতু সালফেট SO4 2-, এটা একটা অ্যানায়ন, তাহলে এটা অবশ্যই অ্যানোডের দিকে যাওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে এই সালফেট আয়নের যে সালফেট আয়নের যে ইলেকট্রন বর্জনের ক্ষমতা, তার থেকে বেশি ইলেকট্রন বর্জনের ক্ষমতা হচ্ছে কপারের। তাই এই কপার নিজেই কি করবে, এই কপার থেকে দুটো ইলেকট্রন ও বর্জন করে, দুটো ইলেকট্রনকে বাইরে বার করে দিয়ে ও কি হয়ে যাবে, কপার প্লাস আয়ন তৈরি হয়ে যাবে। তাহলে কপারটা এইভাবে ভেঙে যাবে, কপার 2+ প্লাস 2 ইলেকট্রন। এখানে যেহেতু দুটো ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে কপার 2+-এ, সেই দুটো ইলেকট্রন এখানে বাইরে পড়ে আছে। তাহলে অ্যানোডে এই বিক্রিয়াটা হলো। আর ক্যাথোডে কি বিক্রিয়া হলো? ক্যাথোডে বিক্রিয়া হলো এই যে কপার প্লাসটা, এটা ক্যাটায়ন ছিল, এটা সরাসরি ক্যাথোডে চলে আসবে। কপার 2+ এ দুটো ইলেকট্রন ঘাটতি ছিল, এই দুটো ইলেকট্রনকে ও কি করবে, ক্যাথোড থেকে নিয়ে নেবে। কপার 2+ আয়নটি ক্যাথোড থেকে দুটি ইলেকট্রন গ্রহণ করবে এবং কপার পরমাণুতে পরিণত হবে। যেহেতু এটা ইলেকট্রন গৃহীত হচ্ছে, তাই এটি একটি বিজারণ প্রক্রিয়া। ক্যাথোডে যে বিক্রিয়া হচ্ছে, কপার +2 আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করছে, যেহেতু দুটি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এই বিক্রিয়াটি একটি বিজারণ বিক্রিয়া। কপার 2+ প্লাস 2 ইলেকট্রন ইজিক্যাল টু কপার, এখানে কপার তৈরি হলো, তামা তৈরি হলো। তাহলে এখানে আমরা বিশুদ্ধ তামা পেলাম। ক্যাথোডে যে তামাটা এলো সেটা হলো বিশুদ্ধ তামা। এই প্রক্রিয়া চলতে গিয়ে এই যে আমরা কপারের মধ্যে যে সমস্ত অশুদ্ধিগুলো ছিল, সেগুলো আমরা অ্যানোড মাড হিসাবে পাবো। প্রথমে বলে নিই অ্যানোড মাড কি। হোয়াট ইজ অ্যানোড মাড? তড়িৎ বিশ্লেষণের সময় কোনো তড়িৎ ধনাত্মক ধাতু যেমন গোল্ড, সিলভার, প্লাটিনাম ইত্যাদি অশুদ্ধিগুলি কাদার আকারে অধক্ষিপ্ত হয়। তাহলে এই অশুদ্ধিগুলো যদি কোনো ধাতুর সাথে মিশে থাকে, তাহলে যখন তড়িৎ বিশ্লেষণ করব তখন কি হবে, এই তড়িৎ ধনাত্মক ধাতুগুলো গোল্ড, সিলভার, প্লাটিনাম, এগুলো অশুদ্ধিগুলো কাদার আকারে অ্যানোডের নিচে থিতিয়ে পড়ে। অ্যানোডের নিচে সঞ্চিত অধক্ষেপকে অ্যানোড মাড বলে। তাহলে আমরা যখন কপারে তড়িৎ বিশোধন করব, যদি কপারের সাথে গোল্ড, সিলভার, প্লাটিনাম ইত্যাদি তড়িৎ ধনাত্মক ধাতুগুলো মিশ্রিত থাকে, তাহলে তারা কাদার আকারে অ্যানোডের নিচে অধক্ষিপ্ত হবে। অ্যানোডের নিচে এই যে সঞ্চিত অধক্ষেপ, একে আমরা বলবো অ্যানোড মাড। তাহলে এই পদ্ধতিতে আমরা কপারকে রিফাইনিং করতে পারি, কপারের তড়িৎ বিশোধন করতে পারি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে আমরা অশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পেতে পারি। নেক্সট আসবো তড়িৎ লেপন, ইলেকট্রোপ্লেটিং।
তড়িৎ লেপন এটাও হচ্ছে তড়িৎ বিশ্লেষণের একটি ব্যবহারিক প্রয়োগ। তড়িৎ লেপন ইলেকট্রোপ্লেটিং এটা তড়িৎ বিশ্লেষণের একটা ব্যবহারিক প্রয়োগ। দেখা যাক তড়িৎ লেপন কি। হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। আবার বলি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। তাহলে আমরা দেখেছি অনেক ধাতু বাইরের জলীয় আবহাওয়ায় নষ্ট হয়ে যায়, অর্থাৎ এইগুলো হচ্ছে বেশি সক্রিয় ধাতু। তাহলে এই যে বেশি সক্রিয় ধাতুগুলোকে বাইরের আবহাওয়া থেকে রক্ষা করার জন্যে আমরা তার উপরে একটা কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দিই এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলবো তড়িৎ লেপন। তড়িৎ লেপনের ক্ষেত্রে যে বস্তুর উপর ধাতুর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড রূপে ব্যবহার করা হবে। একটা ধাতুর উপর কপারের প্রলেপ দিতে হবে। কোনো একটা ধাতু, লোহার একটা কোনো ধাতু আছে, লোহার একটা কোনো দ্রব্য আছে, তার উপরে আমি কপারের প্রলেপ দেব। তাহলে কি করব, ওই যে লোহার যে বস্তুটার উপর কপারের প্রলেপ দেব সেই লোহার বস্তুটাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব এবং কি করব, এতে একটা তড়িৎ বিশ্লেষণ নিতে হবে। সেই তড়িৎ বিশ্লেষণটা কি হবে, তড়িৎ বিশ্লেষণটা হবে যে ধাতুর প্রলেপ দিচ্ছি, তাহলে এখানে আমি কপারের প্রলেপ দিচ্ছি, তাহলে কপারের জলে দ্রাব্য একটি লবণ, কপার সালফেট হতে পারে, কপারের জলে দ্রাব্য লবণ হচ্ছে কপার সালফেট, তাহলে কপার সালফেটকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে ধরে নিলাম কোনো লোহার দ্রব্যের উপর কপারের প্রলেপ দেওয়া হবে, তাহলে এক্ষেত্রে অ্যানোড হিসাবে আমরা একটা কপারের দণ্ডকে নেব, ক্যাথোড হিসাবে লোহার যে দ্রব্যটার উপর কপারের প্রলেপ দিতে হবে সেই দ্রব্যটাকে রাখবো ক্যাথোড হিসেবে, এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে কপারের একটা জলে দ্রবণীয় লবণ যেটা কপার সালফেট আমরা ব্যবহার করতে পারি। এরপর যদি বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে সেই লোহার বস্তুটার উপর কপারের একটি আস্তরণ তৈরি হবে। এরপর আসি তড়িৎ লেপনের উদ্দেশ্য। কেনই বা আমরা তড়িৎ লেপন করব, এর উদ্দেশ্য কি? কম সক্রিয় ধাতুর আমি এক যে প্রলেপ দিচ্ছি এটার কারণ কি আমরা দেখে নিই। বাইরের আবহাওয়া থেকে বেশি সক্রিয় ধাতুগুলোকে রক্ষা করা। তাহলে বাইরের যে ওয়েদার, বাইরের আবহাওয়া, বেশি সক্রিয় ধাতুগুলো নষ্ট হয়ে যায়, অক্সাইড তৈরি হয়ে যায়। যেমন আয়রনকে যদি বাইরের জলীয় আবহাওয়ায় ফেলে রেখে দেওয়া যায় তাহলে কি হয়, সেটা আয়রনের অক্সাইড হয়ে যায়, যেটাকে আমরা মরিচা বলি। তাহলে দীর্ঘদিন ফেলে রাখলে আমার সেই লোহার বস্তুটা খারাপ হয়ে যায়। এক্ষেত্রে লোহাটাকে বাঁচানোর জন্যে এর উপরে একটা কম সক্রিয় ধাতুর আমরা প্রলেপ দেব। সাধারণত আমরা এগুলোকে গ্যালভানাইজ করি, লোহার উপর দস্তার একটা প্রলেপ দিই, এটাকে বলি গ্যালভানাইজেশন। তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য হলো বাইরের আবহাওয়া থেকে বেশি সক্রিয় ধাতুগুলো রক্ষা করা। কেমন করে রক্ষা করব, বেশি সক্রিয় ধাতুগুলোর উপরে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ দিয়ে দেব। ধাতু বা ধাতু সংকরকে অনেক বেশি সুদৃশ্য করা। তাহলে আমরা এই যে ধাতু বা ধাতু সংকরের উপর তড়িৎ লেপন করব, এটার আরও একটা উদ্দেশ্য হচ্ছে এটাকে সুন্দর দেখতে হবে, এটাকে সুদৃশ্য করার জন্যে আমরা তড়িৎ লেপন করব। ধাতব বস্তুর পৃষ্ঠতলকে দৃঢ় এবং ঘর্ষণজনিত ক্ষয়রোধী করে তোলা। তাহলে ধাতুর যে বস্তু, ধাতব যে বস্তু তার পৃষ্ঠতলকে আরও মজবুত করা এবং ঘর্ষণজনিত ক্ষয়রোধী করে তোলা, অর্থাৎ ঘর্ষণের ফলে কোনো বস্তুর যে ক্ষয় হয় সেই ক্ষয়টা যথাসম্ভব কমিয়ে নিয়ে আসা। তাহলে তড়িৎ লেপনের এই উদ্দেশ্যগুলো আমাদের মনে রাখতে হবে। বাইরের আবহাওয়া থেকে বেশি সক্রিয় ধাতুগুলোকে রক্ষা করা, ধাতু বা ধাতু সংকরকে অনেক বেশি সুদৃশ্য করা, ধাতব বস্তুর পৃষ্ঠতলকে দৃঢ় এবং ঘর্ষণজনিত ক্ষয়রোধী করে তোলা। এখন বিভিন্ন ধাতুর উপর সোনা ও রূপোর প্রলেপ দিতে ব্যবহৃত ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য কী কী নেব। এটা আমরা বহু ক্ষেত্রেই আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি। অনেক ধাতুর উপর আমরা সোনার প্রলেপ দিই, অনেক ধাতুর উপর আমরা রূপোর প্রলেপ দিই। এখন আমরা দেখে নেব এই সোনার প্রলেপ দিতে বা রূপোর প্রলেপ দিতে আমরা কি কি ব্যবহার করব। এখানে আমরা একটা টেবিল আকারে দেখিয়েছি যে সোনার প্রলেপ বা রূপোর প্রলেপ দেওয়ার ক্ষেত্রে আমরা ক্যাথোড হিসেবে কি ব্যবহার করব, অ্যানোড হিসেবে কি ব্যবহার করব,
তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করব, ক্যাথোডের বিক্রিয়া কেমন হবে, এটা একবার দেখে নিই। তাহলে প্রথমে আসি প্রলেপ। সেটা কিসের প্রলেপ হবে? সোনার প্রলেপ। ধরি আমি একটা বস্তুর উপরে সোনার প্রলেপ দেব, তাহলে এক্ষেত্রে ক্যাথোড হিসেবে আমি কি ব্যবহার করব? ক্যাথোড হিসেবে যে বস্তুর উপর সোনার প্রলেপ দেওয়া হবে তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। আমি মনে করি একটা তামার অলংকার, আমরা একটা অলংকার সেটা তৈরি হচ্ছে তামা দিয়ে, এইটার ওপরে আমি সোনার প্রলেপ দিয়ে দিতে চাইছি। তাহলে এই যে তামার অলংকার, এই তামার অলংকারটাকে আমি ক্যাথোড হিসেবে ব্যবহার করব। অ্যানোড হিসেবে কি ব্যবহার করব? সোনার প্রলেপ দিতে গেলে বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করতে হবে। অ্যানোড হিসেবে আমরা বিশুদ্ধ সোনার পাত ব্যবহার করব। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড KaUCN2, পটাশিয়াম অরোসায়ানাইড এটা একটা জলে দ্রাব্য লবণ, সোনার একটা জলে দ্রাব্য লবণ, সেটা হচ্ছে কি পটাশিয়াম অরোসায়ানাইড KaUCN2। এর ক্যাথোডে বিক্রিয়াটা কি হবে? ক্যাথোডে বিক্রিয়া হবে এই যে সোনার যে আয়নটা, সোনার পজিটিভ আয়নটা, এটা কোথায় চলে যাবে? এটা ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে গিয়ে এর একটা ইলেকট্রন শর্টেজ ছিল, একটা ইলেকট্রন নিয়ে নেবে, তৈরি হয়ে যাবে সোনা। তাহলে আরেকবার বলে নিই, সোনার প্রলেপ দিতে গেলে ক্যাথোডে যে বস্তুর উপর সোনার প্রলেপ দেব তাকে আমি ক্যাথোডে রাখবো, বিশুদ্ধ সোনার পাতকে আমি অ্যানোডে রাখবো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে সোনার একটা জলে দ্রাব্য লবণ, যেমন পটাশিয়াম অরোসায়ানাইড KaUCN2, পটাশিয়াম অরোসায়ানাইড এটা একটা জলে দ্রাব্য সোনার লবণ, এটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করব। ক্যাথোডে যে বিক্রিয়া হবে, সোনার যে পজিটিভ আয়ন Au+ আছে সেটা একটা ইলেকট্রন বর্জন করে সোনায় পরিণত হবে, অর্থাৎ এখানে বিজারিত হবে যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে। তারপরে আসছি রূপোর প্রলেপ। যদি আমরা কোনো বস্তুর উপর রূপোর প্রলেপ দিতে চাই তাহলে কি ব্যবহার করব? ক্যাথোডে কি ব্যবহার করব? যে বস্তুর উপরে রূপোর প্রলেপ দেওয়া হবে, তাহলে যার উপরে আমি রূপোর প্রলেপ দেব সেই বস্তুটাকে রাখবো। আমি মনে করি একটা তামার চামচ আছে, সেই তামার চামচটার উপরে আমি রূপোর প্রলেপ দিতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি করব? ওই তামার চামচটিকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করব। অ্যানোড হিসেবে কি ব্যবহার করব? অ্যানোড হিসেবে ব্যবহার করব রূপো, বিশুদ্ধ রূপোর পাত ব্যবহার করব অ্যানোড রূপে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এই যে রূপোর প্রলেপ দিচ্ছি, তাহলে রূপোর একটা জলে দ্রাব্য লবণ আমাকে ব্যবহার করতে হবে। রূপোর জলে দ্রাব্য লবণ পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড KAgCN2, এইটা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে KAgCN2, পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড, এটা হচ্ছে রূপোর একটা জলে দ্রাব্য লবণ। এবার ক্যাথোডে বিক্রিয়া দেখি, এখানে Ag+, সিলভারের যে ধনাত্মক আয়নটা আছে সেটা ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে গিয়ে ওখানে একটা ইলেকট্রন গ্রহণ করবে, করে এটা সিলভার পরিণত হবে। তাহলে এটা কি হলো? এটা একটা বিজারণ প্রক্রিয়া। তাহলে আমরা এই যেগুলো পেলাম, যখনই তড়িৎ বিশ্লেষণ করি তখন কি হয়, আমাদের এই তড়িৎ যে লেপন করি তখন আমাদের অ্যানোড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় এবং সেটা গিয়ে ক্যাথোডের উপর জমা হয়। সেই জন্যে এর ক্ষেত্রে সোনার প্রলেপ দেওয়ার সময় বিশুদ্ধ সোনার পাত্রটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং যে বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হবে সেই বস্তুর উপর গিয়ে এই বিশুদ্ধ সোনাটা জমা হতে থাকবে, ফলে সেই বস্তুটার উপর একটি সোনার প্রলেপ আমরা পেয়ে যাব। রূপোর ক্ষেত্রেও একই, যদি আমরা ক্যাথোড হিসাবে আমরা রূপোর প্রলেপ যার উপর দেব সেই বস্তুটাকে রেখেছি, অ্যানোডে বিশুদ্ধ রূপোর পাত, এই অ্যানোডটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে এবং সেটা সেই ক্যাথোডের উপর গিয়ে জমতে থাকবে, অর্থাৎ যে বস্তুর উপর আমরা প্রলেপ দেবো তার উপর জমতে থাকবে, অর্থাৎ সেই বস্তুর উপর আমরা একটা রূপোর প্রলেপ দিতে পারবো। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাবো। তার সঙ্গে অনুরোধ জানাবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েটলি আমার এই শিক্ষামূলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমার যে কোনো আপডেটস সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক দেবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করবে আরও ভালো ভিডিও প্রেজেন্ট করার জন্যে। আবার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস থেকে
বিদায় নিচ্ছি।